আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে কবি বেগম সুফিয়া কামাল রচিত আমার দেশ কবিতাটি সহজ ভাষায় ব্যাখ্যা বুঝিয়ে পড়াবো। প্রথমেই আমরা লেখক পরিচিতি জেনে নেই। সুফিয়া কামাল 1911 সালের 20 জুন বরিশাল জেলার শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? মামার বাড়িতে। মামার বাড়ি কোথায় ছিল? বরিশাল জেলার শায়েস্তাবাদে। কত সালে? 1911 সালে। 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রাখেন। একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন যুদ্ধ করেছেন। ছোটবেলা থেকেই তার কবিতা লেখার হাতেখড়ি হয় এবং তার কবিতা সমসাময়িক পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে। বলছে ছোটবেলা থেকে তিনি কবিতা লেখেন, তখনকার দিনে সমসাময়িক মানে সেই সময়ের পত্রপত্রিকায় প্রকাশিত হয়। তিনি কিছুকাল কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার কবিতার ভাষা সহজ সরল, ছন্দ সুললিত ও ব্যঞ্জনাময়। এই কর্মের স্বীকৃতির জন্য তাকে বাংলাদেশের জনগণ জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত করেছেন। কোন কর্মের জন্য? তার লেখার জন্য। তার উল্লেখযোগ্য কাব্য সাঁঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী এবং গল্পগ্রন্থ কেয়ার কাটা, স্মৃতিমূলক গ্রন্থ 71-এর ডায়েরি, শিশুতোষ গ্রন্থ ইতল বিতল ও নওয়াল কিশোরের দরবারে। সাহিত্য কর্মে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, ওমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস ক্রেস্ট সহ অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। 20 নভেম্বর 1999 সালে এই মহীয়সী নারী মৃত্যুবরণ করেন। আজকে আমরা সুফিয়া কামালের যে কবিতাটি পড়ব সেটা তার উদাত্ত পৃথিবী থেকে নেওয়া হয়েছে। সুফিয়া কামালের আমার দেশ কবিতায় মূলত বাঙালির চিরায়ত জনজীবনের চিত্র এবং প্রকৃতির বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। কবিতাটি আমরা পড়ি। সূর্য ঝলকে মৌসুমি ফুল ফোটে, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে। বলছে সূর্যের ঝলকে। বাংলাদেশের সূর্য কি আমাদের বাঙালিদের মতোই প্রাণবন্ত। এই প্রাণবন্ত সূর্যের ঝলকে মৌসুমি ফুল ফুটে। মৌসুমি ফুল কি? যেগুলো সিজনাল ফুল, সেই সিজনাল ফুলের কথা ফুটে বলা হয়েছে। এবং স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে। স্নিগ্ধ শরৎ, এখন কিন্তু শরৎকাল, আকাশের ছায়া লুটে। বলা হচ্ছে যে শরৎকালে আকাশ কিন্তু অনেক সুন্দর থাকে। নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। পরে মাঠ ভরা, ছায়া লুটে পড়ে মাঠ ভরা ধান্য শীর্ষ পড়ে দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে। এখানে বলা হয়েছে দেশের মাটিতে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা লাইন, দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে। বলতে কবি ফসলের প্রাচুর্য এখানে বুঝিয়েছেন যে এদেশের মাটি এতটা বেশি উর্বর, এখানে যে প্রচুর পরিমাণে চাষের জমি রয়েছে এবং সোনালি ধান, রূপালি পাট এগুলো প্রচুর পরিমাণে জমিতে হয়, যা থেকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানুষ সুখে থাকে। আমার দেশের মাটিতে আমার প্রাণ, আমার দেশের মাটিতে আমার প্রাণ, এটাও কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ লাইন। এখানে জন্মভূমি মাটির সাথে মানুষের একাত্ম বন্ধন
কবি বুঝিয়েছেন। জন্মভূমি সকলের কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ। জন্মভূমির মাটিতে বেড়ে উঠে সবাই। স্বদেশের মাটির সাথে প্রাণের মিলবন্ধন ঘটে। নিজ দেশের মাটির সাথে অকৃত্রিম বন্ধন মানুষকে আগলে রাখে পরম স্নেহশীলতায়। স্বদেশের মাটিতে একাত্ম হয় মন, প্রাণ ও সৌন্দর্য। মাটি যেন আপন মায়ের কোলের মতো। মা যেমন সন্তানের কষ্টে কোলে তুলে যত্ন করে, একইভাবে মানুষের দুঃখ কষ্টে স্বদেশের মাটি মায়ের কোলের মতো আপন করে নেয়। বুঝেছ? দুইটা লাইন ইম্পর্টেন্ট। নীতি লভে নবজীবনের সন্ধান। এখানে নীতি মানে প্রতিদিন, প্রতিদিনই এখানে নতুন জীবনের খোঁজ পায় বাঙালি। এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে, শান্তি কপথ বারতা লইয়া আসে। এখানে নুহের প্লাবন, আমরা নূহ আলাইহিস সালামের যে মহাপ্লাবনের কথা সবাই জানি কম বেশি, সেই মহাপ্লাবনের কথা বলা হচ্ছে। মহাপ্লাবনের সময় কি হয়েছিল? নূহ আলাইহিস সালাম একটা আল্লাহর হুকুমে বড় একটা নৌকা তৈরি করেছিল এবং সেখানে জোড়ায় জোড়ায় সব প্রাণীকে নৌকায় তুলেছিল, তাই না? সেই নুহের কিস্তি ভাসে বলছে। আর শান্তি কপথ অর্থ কি? শান্তি কপথ বলতে এখানে কবুতরকে বোঝানো হয়েছে। বারতা লইয়া আসে, এই শান্তি কপথ কবুতর সুখের বারতা নিয়ে আসে। যে গেছে নতুন চর, সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর। বলছে একবার যখন বন্যায় ঘর বাড়ি সব নিয়ে যায় কেড়ে, তখন আবার নতুন চর যখন জাগে অনেক দিন পরে, অনেক বছর পরে, সেই চরে জাগার পর মানুষেরা আবার সবাই পাশাপাশি, সবাই আবার আগের মতো সুখে দুঃখে ঘর বাঁধে। নব অঙ্কুর জাগে। এখানে নব অঙ্কুর জাগে বলতে বোঝানো হয়েছে যে সূর্য ওঠার মধ্য দিয়ে বাঙালি মনের মধ্যেও নতুন সকাল জাগ্রত হয়, এবং এখানে সেই নব অঙ্কুর বলতে নতুন নতুন স্বপ্নের কথা বোঝানো হয়েছে। প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে। বলছে প্রতিদিনের সূর্যের আলোতে অন্তরের যে অনুরাগ, অন্তরের যে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে একে অপরের সাথে মিলেমিশে থাকার যে প্রক্রিয়া বা থাকার যে প্রতিশ্রুতি বা ইচ্ছা, সেটাকেই বোঝানো হয়েছে। যে অন্তর অনুরাগে সবাই কি প্রতি দিবসে, প্রতিদিনই সূর্যের আলোতে যেন নতুন নতুন অঙ্কুর জেগে ওঠে, যার সাহায্যে মানুষ মনে প্রাণে সবাই একসাথে থাকার সাহস পায়, বল পায়। আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ। দেখো, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ, এখানে বলতে স্বদেশের সাথে মানুষের যে একাত্মতা, সেটাকে কবি বুঝিয়েছেন। জন্মভূমি সকলের কাছেই প্রিয়। জন্মভূমির অকৃত্রিম ভালোবাসায় মানুষ সিক্ত। জন্মভূমির মাটি, প্রকৃতি, রূপ, বৈচিত্র্য সব কিছুই আমাদের কাছে কি খুব প্রিয় না? ফলে দেশের মাটিতে অবস্থিত সকল কিছুর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যায় মানুষের। কবি দেশের সাথে একাত্ম হয়ে বলেন যে আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ। গৌরবময় জীবনের সম্মান। গৌরবময় জীবনের সম্মান বলতে কবি কি বুঝিয়েছেন? এই লাইনটাও ইম্পর্টেন্ট, ছোট লেখা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। গৌরবময় জীবনের সম্মান বলতে কবি জীবনকে গৌরবান্বিত করে আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের ভাষা, সে কথা কবি বুঝিয়েছেন। প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুর করে। বলছে প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুর। জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে, বক্ষে জাগায়ে আগামী দিনের আশা।
আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা। এখানে দেশের মাটি এবং ভাষাকে মধুর বলা হয়েছে। এই লাইনটাও কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। মানুষের ভালোবাসায় মাটির স্নিগ্ধতা ও গভীর মমত্ব বোধকে এখানে দেশের মাটি ও ভাষাকে মধুর করেছে এবং কবি তাই বলেছেন। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সুজলা সুফলা শস্য শ্যামলা। এদেশের মাটিতে জন্ম নেয় সোনালী ফসল। মাটির উর্বর শক্তির সাথে প্রতিটি মানুষের প্রাণের স্পন্দনও জড়িত। একইভাবে দেশের মানুষ সুখের ভাষা এবং অধিক সৌন্দর্যময় এ ভাষা ব্যবহার করে একে অপরের সাথে সৃষ্টি করে অকৃত্রিম বন্ধন। ফলে এই ভাষা হয়ে ওঠে বাংলার মানুষের একান্ত আপন। বাংলা ভাষা প্রাণের ভাষা, ভালোবাসার ভাষা, মধুর ভাষা। তাই বাংলার মাটিও ভাষাকে কবি মধুর ভাষা বলেছেন। নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে, মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে চন্দ্র সূর্য করে মৌসুমি ফুলে অঞ্জলি ভরে ভরে। বলছে নদীতে নদীতে মিলে যেন সাগরের পানে ছুটে যায়, সাগরের দিকে ধেয়ে যায় নদীর পানি। এটাই নদীর ধর্ম। নদীর পানি সবসময় সাগরের দিকে এগিয়ে যায়। মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে মানুষে মানুষে নিজেরা একাত্ম হয়ে মমতার বন্ধনে আবদ্ধ হয়ে ওই সাগরের নদীর পানির মতো সাগর যেমন ছুটে যায়, তেমনি মানুষও মানুষের কাছে প্রাণের সাথে প্রাণ এগিয়ে নেয়, প্রাণের সাথে প্রাণ মিলায়, তারা মমতার বন্ধনে বাঁধা পড়ে। সূর্য চন্দ্র করে মৌসুমি ফুল অঞ্জলি ভরে ভরে। সূর্য চন্দ্র করে, এখানে চন্দ্র সূর্য কি করে? আমাদের আলো দিয়ে বাঁচিয়ে রাখে। এদের চন্দ্র সূর্যের আবর্তনেও প্রকৃতিতে প্রাণের ছোঁয়া লাগে। সেই ছোঁয়ায় মৌসুমি ফুল ফোটে এবং সেই ফুল অঞ্জলি অর্থ দুই হাত এরকম একসাথে করে এরকম করে আমরা যেমন মোনাজাত ধরি সেইটাকে অঞ্জলি বলে। সেই অঞ্জলি ভরে আমরা মৌসুমি ফুল তুলে নেই। এই চন্দ্র সূর্যের প্রভাবে প্রকৃতিতে যে প্রভাব পড়ে তাতে প্রচুর মৌসুমি ফুল ফুটে। মৌসুমি ফুল মানে এক এক ঋতুতে এক এক ফুল। আপন দেশের মাটিতে দাঁড়ায়ে হাসে সূর্য ঝলকে। বলছে নিজের দেশের মাটিতে আমরা দাঁড়িয়ে হাসি। এ হাসি যেন আমাদের সাফল্যের হাসি, সূর্যের মতো হাসি আমাদের। জীবনের ডাক আসে, সেই ডাকে দেয় সাড়া। নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা। বলছে জীবনের ডাক আসে। জীবনের ডাক আসে মানে হচ্ছে এখানে জীবনের ডাক বলতে মানুষের পারস্পরিক মিলনের চেষ্টাকে বোঝানো হয়েছে। সমুদ্রের ডাকে মানুষ যেমন ছুটে যায় নদীর দিকে, তেমনি মানুষ নিজেদের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য জীবনের ডাকে তারাও সাড়া দেয়। নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা, মিলিতে সবার শোনে। লক্ষ প্রাণের ধারা, তারা একসাথে সবাই যখন বিপদ আসে তখন সেটাকেও তারা তাদের বুক দিয়ে বাধা দেয়, বুক দিয়ে বিপদ সব দূর করে। বুকের প্রাণের সাথে বুক মিলিত হয়ে তারা যেন সকল বিপদ আপদ সকল ঝঞ্ঝা দূর করে দেয়। আমার দেশের মানুষেরা সবে মুক্ত উদার মনে, আত্মব্যথিত সুধী গুণীজন পাশে, সেবা সাম্য প্রীতি বিনিময় আসে। বলছে যখন বিপদ আসে তখন সবাই এক হয়ে যেভাবে বিপদের মোকাবিলা করে, তেমনি তারা আবার যখন ভালো দিন আসে তখন সবাই আবার সুধী গুণীজনের মত অনুযায়ী, কথা অনুযায়ী
আর্তপীড়িত, ব্যথিত এবং বিপদগামীর পাশে এসে দাঁড়ায়, তাদের সেবা দেয়, সাম্য, প্রীতি, ভালোবাসা দিয়ে আবার যেন নতুন আশায় তারা বুক বাঁধে। সূর্য আলোকে আবার এদেশ হাসে, বলছে সূর্যের আলোতে এদেশ যেন আবার হাসে। এখানে সূর্যের আলো কি? নতুন দিনের আভাসকে বোঝানো হয়েছে। নীতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে। নীতি মানে প্রতিদিন, নব নব রূপে, নতুন নতুন রূপে মানুষের জীবন যেন নতুনভাবে গড়ে ওঠে। দুঃখ, কষ্ট, দুর্যোগ মোকাবেলা করে প্রতিটি মানুষ প্রতিনিয়ত হাসি আনন্দের মধ্য দিয়ে জীবনকে নতুন করে গড়ে তোলে। শব্দার্থগুলো জেনে নেই। সূর্য ঝলকে, সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত, উদ্ভাসিত। মৌসুমী ফুল, বিশেষ ঋতুতে উৎপন্ন ফুল, স্নিগ্ধ শরৎ, শরৎকালের উজ্জ্বলতা। ধান্য শীর্ষ, ধানের উপরের ভাগ। নুহের কিস্তি, সেমিস্টিক পুরাণ অনুসারে পৃথিবীতে মহাপ্লাবনের সময়ে একজন নবীর যে বড় নৌকা সবাইকে রক্ষা করেছিল। শান্তি কপত অর্থ শান্তির কবুতর। কবুতরকে শান্তির প্রতীক বলা হয়। বার্তা অর্থ সংবাদ বা বার্তা। আচ্ছা, এবার আমরা একটু পাঠ পরিচিতি জানি। পাঠ পরিচিতি তোমাদের যদি মুখস্থ থাকে বা মনে থাকে, পাঠ পরিচিতি থেকে কিন্তু অনেক সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা যায়। সুফিয়া কামালের উদাত্ত পৃথিবী কাব্যের আমার দেশ কবিতাটি সুফিয়া কামাল রচনা সংগ্রহ থেকে সংকলন করা হয়েছে। এটা এখানে একটু ঝামেলা। উদাত্ত পৃথিবী কাব্য গ্রন্থের কিন্তু এটা অন্তর্গত, কিন্তু এটা সংকলন করা হয়েছে সুফিয়া কামাল রচনা সংগ্রহ থেকে। বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে। মাটি থেকে জন্ম দেয় সোনালি ফসল, চমৎকারের জলবায়ু, সহনীয় রৌদ্রতাপ, নমনীয় জল বৃষ্টি। তার এই মাঠ ভরে ওঠে সোনালি ধানে, সবুজ পাটে, নানা বর্ণের ফলমূলে। এদেশের মানুষ পাশাপাশি ঘর বাঁধে, তাই শান্তিতে বসবাস করে। দুর্যোগ ও যে আসে তা নয়, কিন্তু দুর্যোগের সময়ও তারা অতিক্রান্ত হওয়া মাত্র তারা আবার ঘর বাঁধে, পাশাপাশি থাকে শান্তিতে। বাংলার মানুষের মধুর ভাষা, অপর জীবনানন্দ তাদের নিয়ে যায় সম্প্রীতির মহাসাগরে। আকাশে যেমন সূর্য ওঠে, তেমনি ডাক আসে মিলনের। এদেশের মানুষ পরস্পরের মহামিলনের মধ্যেই প্রত্যহ নতুন হয়ে ওঠে। কবিতায় চিরায়ত বাংলার জীবনবাণী অসাধারণভাবে ধরা পড়েছে। এবার আমরা বহু নির্বাচনী পড়ব। আমার দেশ কবিতার রচয়িতাকে সুফিয়া কামাল। সূর্যের ঝলকে কি ফুটে ওঠে? মৌসুমি ফুল। আমার দেশ কবিতায় কেমন শরতের কথা বলা হয়েছে? স্নিগ্ধ শরৎ। আকাশের ছায়া কোথায়? আকাশের ছায়া হবে। কোথায় লুটে পড়ে? মাঠ ভরা ধান্য শীর্ষ পড়ে। আমার দেশ কবিতায় শান্তির বার্তা নিয়ে আসে কে? শান্তির কপথ। চর জাগলে মানুষ কি করে? পাশাপাশি ঘর বাঁধে। আমার দেশ কবিতায় প্রাণের মাটিতে কি মেশানো? প্রাণের ঘ্রাণ। আমার দেশ কবিতায় বক্ষে কি জাগানোর কথা বলা হয়েছে? আগামী দিনের আশা। আমার দেশের মাটি ও ভাষা কেমন? আমার দেশের মাটি ও ভাষা মধুর। নদীতে নদীতে মিলে কোথায় ধাবিত হয়? সাগরে। লক্ষ প্রাণের ধারা আসে কোথা থেকে? নদী প্রান্তর পার হয়ে। আমার দেশ কবিতা অনুযায়ী দেশের মানুষ কেমন? মুক্ত, উদার। দেশের মানুষের মধ্যে কি লক্ষণীয় বিষয়? পারস্পরিক সম্প্রীতি। নতুন রূপে মন ভরে ওঠে কোন জীবনের আশায়? নতুন জীবনের আশায়। আমার দেশ কবিতায় মৌসুমি ফুল বলতে কি বোঝায়? বিশেষ ঋতুতে উৎপন্ন ফুল। আমার দেশ কবিতায় বারতা কোন অর্থে ব্যবহার হয়েছে? সংবাদ অর্থে। আমার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত।
আমার দেশ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? দেখো, সুফিয়া কামাল রচনা সংগ্রহ থেকে। এখানে কিন্তু একটা প্রশ্নই দুই রকম ঘুরিয়ে লেখা। আমার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উদাত্ত পৃথিবী, এটা কাব্যগ্রন্থ, একটা কবিতার বই। আর আমার দেশ কোন গ্রন্থ থেকে সংকলিত? সেটা হচ্ছে সুফিয়া কামালের রচনা সংগ্রহ। এটা ভালো করে মনে রাখতে হবে। আমার দেশ কবিতা অনুসারে বাংলাদেশের জলবায়ু কেমন? চমৎকার জলবায়ু। আমার দেশ কবিতায় কোন দিকটি ধরা পড়েছে? চিরায়ত বাংলার জীবন বাণী। এবার আমরা দেখব এই কবিতাটি তোমাদের জন্য এবছর নতুন, এর আগে পড়া ছিল না, পাঠ্য ছিল না, যার কারণে বোর্ড প্রশ্ন পরীক্ষায় কোনো পরীক্ষায় আসে নাই। তারপরেও কি তোমাদের জন্য কিছু প্রশ্ন সাজানো হয়েছে, যেগুলো পড়লে তোমরা, যেগুলো জানলে সকল প্রশ্নের সঠিক উত্তর সুন্দরভাবে লিখতে পারবে। দেখো, প্রকৃতির রূপ ও সৌন্দর্যের স্বরূপ। এখানে কয়েকটা প্রশ্ন আছে, একটু ঘুরালে এইরকম হয়, কিন্তু একটাই প্রশ্ন। এই প্রশ্নের সাথে মিল আছে তোমার স্বদেশের প্রকৃতির অনন্য বৈচিত্র্যময় রূপ, এটার সাথে এটা। আর বাংলাদেশের অপরূপ সৌন্দর্য স্বদেশ প্রেমের স্বরূপ, এটা। এই তিনটা প্রশ্ন একরকম। আবার বাঙালির প্রতিকূলতাকে জয় করার সংগ্রামী মনোভাব, এটা। দুর্যোগে বাংলার মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার মানসিকতা ও সম্প্রীতির মনোভাব। 2 এবং 4 এই দুইটা আবার এক, এখানে এই তিনটা এক। এখন আমরা একটু আলোচনা করি বাংলার প্রকৃতির রূপ ও সৌন্দর্যের স্বরূপ। বাংলার মাঠ ভরা ধান, পাট, এগুলো হচ্ছে বাংলার প্রকৃতির অনাবিল সৌন্দর্য। শরতের স্নিগ্ধ আকাশ, আকাশের দিকে তাকালে কি বুক ফুটেও যেন সোনালি ধানের শীষ। আর অনিন্দ সুন্দর সোনালি ধান ক্ষেত, সূর্যের আলো যখন তার উপরে পড়ে তখন যেন তা ঝিকঝিক করে। বাংলার প্রকৃতির সৌন্দর্য অপরূপ মহিমায় উদ্ভাসিত। সোনার মতো এদেশের মাটিতে রয়েছে রূপের ঐশ্বর্য। ফোটে নানা মৌসুমে নানা রং বেরঙের ফুল ও ফল। এসব দেখে প্রাকৃতিক সৌন্দর্য, ফসলের প্রাচুর্য আমাদের মুগ্ধ করে, আমরা মুগ্ধ হই। আর দেখা যায় কি, এইটা বলছি 1, 3 এবং 5, এই তিনটা 1, 3 এবং 5, এই তিনটা প্রশ্ন এক ক্যাটাগরি, একরকম। তারপর স্বদেশ প্রকৃতির অনন্য বৈচিত্র্যময় রূপ, এই যে আমাদের স্বদেশের প্রকৃতির রূপই বারবার এখানে বলা হয়েছে, আর কিছুই না। জন্মভূমির মাটির সাথে মানুষের একাত্ম বন্ধন, এই বন্ধনের জন্যই আমরা কি করি, স্বদেশের সাথে আমাদের একাত্ম হয়ে অকৃত্রিম বন্ধন সৃষ্টি হয়। আর এর সব কিছুই যেন আলো বাতাস প্রকৃতি গাছ লতা পাতা সব কিছুই আমাদের কাছে পরম সৌন্দর্যের আধার হয়ে ধরা দেয়। এই তিনটা প্রশ্ন কিন্তু একরকম। তারপর দেখো, বাঙালির প্রতিকূলতাকে জয় করার সংগ্রামী মনোভাব, দুর্যোগে বাংলার মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার মানসিকতা ও সম্প্রীতির মনোভাব। আমাদের দেশ হচ্ছে ষড়ঋতুর দেশ, এখানে বারবার কি হয়, দুর্যোগ আসে, কয়েকদিন পর পরই দুর্যোগ আসে। এই যে নিম্নচাপ সৃষ্টি হয়, ঘূর্ণিঝড় হয়, এগুলো আমাদের দেশের সব সময়ের ঘটনা। তাই এই সমস্ত প্রতিকূলতাকে বাঙালি জয় করতে পারে এবং জয় করে নেয় সব সময়ই। একবার বন্যায়, প্রাকৃতিক দুর্যোগে, ঘূর্ণিঝড়ে, নানান কিছুতে, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়ের একটা অংশ, সেইগুলো নানান সময়ে নানান দুর্যোগ এসে মানুষের জীবনে হানা দেয় এবং তখন মানুষ কি বুক পেতে দাঁড়ায়, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সেই প্রতিকূল অবস্থার সাথে।
তারপর যখন তারা দুর্যোগ একে একে মোকাবেলা করে এবং বিজয়ী হয়, তখন সেই জয়ের আনন্দ আবার সবাই একসাথে করজোড়ে সেটা গ্রহণ করে। তারা বাঙালি কখনো হারতে শিখে নাই, প্রকৃতির কাছে তো না, কোনো কিছুর কাছেই না। বাঙালি সব রকম প্রতিকূল অবস্থা থেকে দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে সেখান থেকে বের হয়ে আসে প্রীতির বাঁধনে। এখানে কিন্তু সেই কথাগুলোই বলা হয়েছে। তারপর যখন দুর্যোগ সেরে যায় তখন তারা আবার কি করে, আবার হাতে হাতে সবাই পাশাপাশি বাড়ি ঘর তুলে আবার নতুন উল্লাসে, নতুন মধুর স্নিগ্ধতা নিয়ে জীবনকে নতুন করে সাজিয়ে নেয় এবং শান্তিতে বসবাস করে। কোনো প্রকার প্রতিদান ছাড়াই বাঙালিরা একে অপরকে বিপদ থেকে মুক্ত করে আপ্রাণ চেষ্টা করে এবং বিপদে একে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়ে। আর যখন দুঃখ বেদনা, এই প্রাকৃতিক দুর্যোগ চলে যায়, তখন আবার নতুন করে হাতে হাত মিলিয়ে সুখী সমৃদ্ধ জীবন গড়তে তারা আবার পাশাপাশি ঘর তৈরি করে এবং সাম্য সম্প্রীতির বাহু ডোরে প্রীতির বন্ধনে আবার সবাই সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে শুরু করে। নিয়ে এলাম তোমাদের শেখার সুবিধার জন্য নমুনা সৃজনশীল প্রশ্ন উত্তর। এগুলো আসলে হুবহু আসে না কখনোই, তারপরও অনেক সময় চলে আসে এবং প্রশ্নের ধরন তোমরা বুঝে লিখতে পারবে সেই আশায় এই চেষ্টা। উদ্দীপকটি আমরা আগে পড়ি। বাংলাদেশের টেকনাফ হতে তেঁতুলিয়া পর্যন্ত নদী নালা খাল বিল পাহাড় টিলা সবুজ সমতল ভূমি মিলে এক বিচিত্র রূপের অপূর্ব সমারোহ। ষড়ঋতুর প্রতিটি ঋতু তার অনন্য বৈচিত্র্য নিয়ে আসে এবং নিজের অনাবিল সৌন্দর্য উপহার দিয়ে এক সময় বিদায় নেয়। এখানে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য সে কথাই উদ্দীপকে উঠে এসেছে। প্রশ্ন দেখি, আমার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমার দেশ কবিতাটি কবির উদাত্ত পৃথিবী কাব্যের অন্তর্গত। কবি কিভাবে গৌরবময় জীবনের অধিকারী হন? দেশের মাটি, প্রকৃতি, সম্পদ ও মানুষের পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে গৌরবময় জীবনের অধিকারী হয়েছেন কবি। আমার দেশ কবিতায় দেশের প্রতি কবির গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। দেশের প্রকৃতিতে প্রতিদিনের নতুন সূর্যের আলো কবির হৃদয় ভালোবাসায় সিক্ত হয়। দেশের মাটির প্রতি কবির আত্মার বন্ধন। মাঠ ভরা সোনালি ধান, সবুজ পাট, নানা বর্ণের ফলমূল স্বদেশকে সমৃদ্ধ করে। দুর্যোগের সময় মানুষের সম্প্রীতি কবিকে মুগ্ধ করে। এসব অনুভূতি কবিকে গৌরবময় জীবনের সম্মান এনে দেয়। উদ্দীপকটি কোন দিক থেকে আমার দেশ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো? এই উদ্দীপকটি কোন দিক থেকে আমার দেশ কবিতার সাথে মিল আছে আর কি, সাদৃশ্য মানে মিল। বাংলাদেশের প্রকৃতি ও ভৌগোলিক বৈচিত্র্য প্রকাশের দিক থেকে উদ্দীপকটি আমার দেশ কবিতার সাথে মিল রয়েছে। আমার দেশ কবিতায় বাংলাদেশের প্রাকৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। মৌসুমি ফুল, মাঠ ভরা ধান, শরতের স্নিগ্ধ আকাশ, দেশের উর্বর মাটি, সাগরের দিকে ছুটে চলা নদী, এগুলো সবই বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক সৌন্দর্যের অংশ। সহনীয় রৌদ্রতাপ, নমনীয় জলবৃষ্টি মিলিয়ে তৈরি হয় বাংলাদেশের স্নিগ্ধ জলবায়ু। আর উদ্দীপকে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। নদীনালা, খালবিল, পাহাড় টিলা, সবুজ সমতল ভূমিসহ ষড়ঋতু এদেশের নানা বৈচিত্র্য ও সৌন্দর্যে ভরপুর বলা হয়েছে। উদ্দীপকে যেভাবে বাংলাদেশের রূপ বৈচিত্র্য ফুটে উঠেছে, আমার দেশ কবিতায়ও সেভাবে বাংলাদেশের সৌন্দর্য প্রকাশ পেয়েছে। কাজেই আমরা বলতে পারি প্রাকৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্য প্রকাশের দিক থেকে উদ্দীপক এবং আমার দেশ কবিতা সাদৃশ্যপূর্ণ হয়েছে। উদ্দীপকটি কি আমার দেশ কবিতার মূল ভাবের অনুগামী? তোমার মতামত তুলে ধরো। এটা ঘয়ের প্রশ্ন, বলছে দুইটাই এক কিনা মতামত তুলে ধরতে বলা হয়েছে।
প্রাকৃতিক বৈশিষ্ট্যের এবং ভৌগোলিক বৈচিত্র্যের কারণে, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আমার দেশ কবিতাটি কবির অন্তরের যে স্নিগ্ধ বোধ এবং উদ্দীপকের যে বৈশিষ্ট্য, দুইটাই কিন্তু এক নয়। আমার দেশ কবিতায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, দেশের প্রতি কবির অনুরাগ, প্রাকৃতিক দুর্যোগ, দেশের মানুষের সম্প্রীতি বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। কবিতায় ফুটে উঠেছে কবির দেশাত্মবোধের স্বরূপ। কবিতায় চিরায়ত বাংলার জীবনবাণী অসাধারণভাবে ধরা পড়েছে, কিন্তু উদ্দীপকে বাংলাদেশের শুধু ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের নদী নালা, খাল বিল, সবুজ শ্যামল প্রকৃতি, কবিতায় প্রকৃতির বৈশিষ্ট্য, প্রাকৃতিক দুর্যোগ, মানুষের মধ্যকার পারস্পরিক সম্প্রীতি ইত্যাদিও স্থান পেয়েছে, যা উদ্দীপকে নেই। অন্যদিকে উদ্দীপকটি শুধু বাংলাদেশের প্রাকৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ফলে বলা যায় প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রকাশে ঐক্য থাকলেও, মিল থাকলেও উদ্দীপকটি আমার দেশ কবিতার মূল ভাবের অনুগামী নয়। সৃজনশীল প্রশ্ন 2, উদ্দীপকটি পড়ি আমরা। সাবাস বাংলাদেশে, পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড়খাড়, তবু মাথা নোয়াবার নয়। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা প্রশ্নের সাথে এগিয়ে যাই। প্রশ্নে কি বলা হয়েছে? বাংলাদেশের জনগণ কবি সুফিয়া কামালকে কোন উপাধি বা অভিধায় সিক্ত করেছেন? উত্তর হবে বাংলাদেশের জনগণ কবি সুফিয়া কামালকে জননী সাহসিকা অভিধায় বা উপাধিতে সিক্ত করেছেন। ক্ষয়ের প্রশ্ন, মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে, ব্যাখ্যা করো। এই লাইনটা আমরা একবার কবিতার মধ্যে ব্যাখ্যা করেছি। বাংলার মানুষের অকৃত্রিম ভ্রাতৃত্ববোধ এখানে ফুটে উঠেছে। বাংলার মানুষ সহানুভূতিশীল, বিপদে আপদে একে অন্যের পাশায় দাঁড়ায়। নদীমাতৃক বাংলাদেশের সমস্ত নদী যেমন শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে থাকে, আবার সমুদ্রে পতিত হওয়ার পূর্বে পরস্পর একাত্ম হয়ে যায়। একইভাবে এদেশের সকল মানুষ বিপদকালীন সময়ে একই ভাষাগোষ্ঠীর মানুষের মধ্যে সৃষ্টি হয় অপার জীবনানন্দ ও সহমর্মিতা বোধ। আর এটিকে নিয়েই কবি প্রাণে প্রাণে মিলে সৃষ্টি হয়, প্রাণে মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে বলতে বুঝিয়েছেন। উদ্দীপকে আমার দেশ কবিতার যে দিকটি পরিচয় ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। আমার দেশ কবিতায় মানুষের প্রতিকূলতাকে জয় করার সংগ্রামী মনোভাব ও স্বদেশ প্রেম ও স্বদেশী ভাষার প্রতি প্রেমের চিত্র এখানে ফুটে উঠেছে। আমার দেশ কবিতায় কবি মানুষ, মাটি, ভাষার প্রতি গভীর মমত্ববোধ অনুভব করেছেন। কবির মতে বাঙালিরা সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে। এদেশের মানুষ সকল প্রতিকূলতা ও দুর্যোগের মোকাবেলা করে। তাদের সংগ্রামী মনোভাব শত প্রতিকূলতায় নিজেরা পরস্পর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে। দেশের মাটিতেই নবজীবনের সন্ধান করে তারা। আর উদ্দীপকের কবিতাংশে বাঙালি সংগ্রামী চেতনা, দেশপ্রেম ও আত্মমর্যাদাবোধের দিকটি ফুটে উঠেছে। শত কঠিন পরিস্থিতিতে বাঙালি মাথা নত করে না, সংগ্রামী মনোভাবের মাধ্যমে আত্মমর্যাদা রক্ষা করে, যা বিশ্বের দরবারে প্রশংসনীয়। বাংলার মানুষ জ্বলে পুড়ে শেষ হয়ে যায় কিন্তু ভেঙে পড়ে না। আমার দেশ কবিতায়ও কবি বাঙালির এমনই দৃঢ়চেতনা মনোভাবের পরিচয় তুলে ধরেছেন। শত দুর্যোগ মোকাবিলা করে দেশের মানুষ নতুন স্বপ্ন দেখে, নতুন ভাবে। কেননা বাঙালি বিপর্যয়ের কাছে মাথা নোয়ায় না, বারবার ঘুরে দাঁড়ায়, নতুন আশায় বুক বাঁধে। বাঙালি এমনই এক সংগ্রামী মনোভাবের বন্দনা করেছেন কবি আমার দেশ কবিতায়, যার পরিচয় উদ্দীপকে কবিতাংশে পাওয়া যায়। তাই বলা যায়
যে উদ্দীপক এবং আমার দেশ কবিতায় ফুটে ওঠা সংগ্রামী মনোভাব যেন একই সূত্রে গাঁথা। আচ্ছা, ঘয়ের প্রশ্ন, উদ্দীপকে ফুটে ওঠা দিকটি ছাড়াও আমার দেশ কবিতায় আরও অনেকগুলো দিকের পরিচয় রয়েছে, বিশ্লেষণ করো। এখন বলা হয়েছে যে উদ্দীপকে তো শুধু মানুষকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে প্রক্রিয়া, মানুষ যে মাথা উঁচু করে সব সময় বাঁচতে চায়, মাথা নিচু করে নয়, সেটা বোঝানো হয়েছে। আর কবিতায় কিন্তু আরও অনেকগুলো দিক ফুটে উঠেছে। কবিতায়, আমার দেশ কবিতায় সংগ্রামী মনোভাব, স্বদেশ প্রেমের দিক ছাড়াও কবিতায় একসঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক, মানুষের মুক্ত চিন্তা এবং মানুষে মানুষে প্রীতিবন্ধন, এগুলো দেখা যায়। আর আমার দেশ কবিতায় কবি স্বদেশ প্রেম, ওই যে বললাম, এগুলো স্বদেশ প্রেমকে অতি সুন্দর মনোরম করে তুলে ধরেছেন এই সব কিছুর সাথে। আর উদ্দীপকে বাঙালির দেশপ্রেম, সংগ্রামী চেতনা, শত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার নতুন প্রত্যয় দেখা দেয়। জ্বলে পুড়ে তারা শেষ হয়ে গেল, মাথা নোয়ায় না, তাদের দৃঢ় প্রত্যয় বিশ্বর দরবারে সমাদৃত। শত বিপর্যয়ে বাঙালি মাথা উঁচু করে সমাজে বাঁচতে চায়। একই সঙ্গে আমার দেশ কবিতায় কবি মানুষের সাথে, মাটির সাথে, ভাষার সাথে আত্মিক সম্পর্ক গড়ে তুলেছেন। বাঙালির উদারতা, মুক্তিচিন্তার পরিচয়, নবজীবনের প্রেরণা যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় উদ্দীপকে বর্ণিত দেশপ্রেম, সংগ্রামী মনোভাবের দিকটি ছাড়াও আমার দেশ কবিতায় আরও অনেক দিকের পরিচয় মেলে। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শেষ করছি আজকের মতো আমার দেশ কবিতার প্রশ্নোত্তর পর্ব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং তোমাদের মতামত জানিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।